বলছেন যে মানুষ নিজে থেকে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বুঝতে পারে না, সবটাই নাকি পারিপার্শ্বিকতা, আর সেই পারিপার্শ্বিকতাই নাকি মানুষকে গিলে খায়। কিন্তু আমি বলি সবটাই হলো নিছক ভাগ্য। আমার নিজের কথাই ধরুন, মানুষের জীবনযাত্রার পরিবেশ পাল্টে না দিলে তাদের চরিত্র বদলানো অসম্ভব। আমাদের মধ্যে এই নিয়ে আলোচনার পর আমাদের প্রিয় বন্ধু ইভান ভাসিলিয়েভিচ এইভাবে কথাগুলো বলছিলেন। আসলে কেউই বলেনি যে ভালো মন্দ মানুষ নিজে বুঝতে পারে না, কিন্তু ইভান ভাসিলিয়েভিচের একটা স্বভাব ছিল। আলোচনার পর তার নিজের মাথায় যে চিন্তাগুলো আসতো সেগুলোরই উত্তর তিনি এভাবে দিতেন এবং নিজের জীবনের ঘটনা দিয়ে সেই ভাবনাগুলো বোঝানোর চেষ্টা করতেন। গল্প বলার সময় তিনি প্রায়ই ভুলে যেতেন যে কেন গল্পটা বলা শুরু করেছিলেন, তবে সবসময় খুব আন্তরিকতা আর আবেগ দিয়ে বলতেন। এবারেও তাই হলো। আমার গোটা জীবনটা তৈরি হয়েছে পরিবেশ দিয়ে নয়, অন্য একটা কিছু দিয়ে। কি দিয়ে তাহলে? আমরা জিজ্ঞেস করলাম। ও, সে অনেক লম্বা গল্প, বোঝাতে গেলে অনেক কিছু বলতে হবে। ঠিক আছে, তাহলে বলুনই না। ইভান ভাসিলিয়েভিচ একটু ভাবলেন, তারপর মাথা নাড়লেন। আমার পুরো জীবনটা পাল্টে গেছিল এক রাতে, বা বলা ভালো সকালে। আরে বাবা, কি এমন হয়েছিল? আমাদের মধ্যে একজন জানতে চাইল। কি আর হবে, আমি প্রেমে পড়েছিলাম। জীবনে অনেকবার প্রেমে পড়েছি, কিন্তু এটা ছিল সব থেকে সিরিয়াস। এটা অনেক আগের কথা। এখন তার মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। সে ছিল ভারিঙ্কা। ইভান ভাসিলিয়েভিচ তার পদবিটা বললেন। এখনও 50 বছর বয়সেও সে দারুণ সুন্দরী, কিন্তু যৌবনে 18 বছর বয়সে সে ছিল অসাধারণ, লম্বা, ছিপছিপে, লাবণ্যময়ী আর গম্ভীর। হ্যাঁ, গম্ভীর শব্দটাই ঠিক। তার মধ্যে কেমন যেন একটা জন্মগত রাজকীয় ভাব ছিল। মাথাটা উঁচু করে রাখত, আর সেইটা তার সৌন্দর্য আর উচ্চতার সাথে মিলে তাকে একটা রানী রানী চেহারা দিয়েছিল। যদিও সে রোগা, বলা যায় হাড় পাঁজরা টাইপেরই ছিল, তবে তার হাসিটা সবসময় এত প্রাণবন্ত আর আন্তরিক ছিল, আর চোখ দুটো এমন মন ভোলানো আলো থাকতো, তার সাথে তারুণ্যের একটা মিষ্টি ভাব। এসবের জন্যই বোধহয় কেউ পিছিয়ে যেত না। কি দারুণ বর্ণনা দিচ্ছেন ইভান ভাসিলিয়েভিচ। বর্ণনা? আমি কোনোদিন তাকে এমনভাবে বর্ণনা করতে পারবো না যাতে আপনারা তাকে পুরোপুরি বুঝতে পারেন। যাকগে, ওসব কথা থাক। আমি যা বলতে যাচ্ছি সেটা 40-এর দশকে ঘটেছিল। তখন আমি একটা মফস্বল শহরে কলেজে পড়তাম। ভালো ছিল না খারাপ ছিল জানি না, তবে তখন আমাদের কলেজে কোনো রাজনৈতিক ক্লাব বা থিওরি কিছু ছিল না। আমরা স্রেফ জোয়ান ছিলাম, আর যেমন করে অল্প বয়সীরা সময় কাটায়, পড়াশোনা আর ফুর্তি করে কাটাতাম। আমি ছিলাম বেশ ফুর্তিবাজ, চটপটে বেপরোয়া একটা ছেলে, আর হাতে টাকাও থাকতো ভালোই। আমার একটা দারুণ ঘোড়া ছিল, আর আমি যুবতী মেয়েদের সাথে বরফের ওপর চড়ে বেড়াতাম। তখন স্কেটিংয়ের অত চল হয়নি। বন্ধুদের সাথে পার্টিতে যেতাম। তখন আমরা শুধু শ্যাম্পেন খেতাম, শ্যাম্পেন না থাকলে কিচ্ছু না। এখনকার মতো ভটকা টটকা আমরা খেতাম না। সন্ধ্যাবেলার পার্টি আর নাচ গানই ছিল আমার প্রিয় বিনোদন। আমি ভালো নাচতাম, আর দেখতেও যে খারাপ ছিলাম তা নয়। আরে বাবা, বিনয়ী হওয়ার দরকার নেই। তার পাশে বসা এক মহিলা বাধা দিলেন। আমরা আপনার ছবি দেখেছি, খারাপ ছিলেন না বলছেন? আপনি দারুণ হ্যান্ডসাম ছিলেন। যদি বলেন হ্যান্ডসাম, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আসল কথা হলো, যখন আমার ভালোবাসা তুঙ্গে, তখন কার্নিভালের শেষ দিন। আমি প্রভিন্সের মার্শালের বাড়িতে একটা বল নাচের অনুষ্ঠানে গিয়েছিলাম। তিনি ছিলেন একজন ভালো মানুষ, বুড়ো লোক, ধনী, অতিথিপরায়ণ এবং রাজদরবারের চেম্বারলেন। তার স্ত্রী, যিনি তার মতোই ভালো মানুষ ছিলেন, তিনি অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন। তিনি বেগুনি রঙের ভেলভেটের পোশাক পরেছিলেন, কপালে ছিল
হীরার টিকলি, আর তার গোলগাল বয়স্ক সাদা কাঁধ আর বুক ছিল খোলা, ঠিক যেমন পিটার দ্য গ্রেটের মেয়ে এমপ্রেস এলিজাবেথের ছবিতে দেখা যায়। খুব চমৎকার বল নাচ হচ্ছিল। ঘরটা ছিল দারুণ, ওপরে অর্কেস্ট্রার জন্য গ্যালারি। সেটা তখনকার সময় ছিল খুব নাম করা। আসলে সেটা ছিল একজন সঙ্গীতপ্রিয় জমিদারের কিছু বাঁধা দাসদের দল। পানীয় খাবার দাবার ছিল অসাধারণ, আর শ্যাম্পেন যেন নদীতে বইছিল। যদিও আমি শ্যাম্পেন ভালোবাসতাম, কিন্তু সেই রাতে আমি কিছুই খাইনি, কারণ ওটা ছাড়াই আমি ভালোবাসার নেশায় মাতাল হয়েছিলাম। তবে আমি তার বদলে ওয়ালস আর পোলকা নেচেছিলাম, যতবার সম্ভব ভারিঙ্কার সাথে। তার পরনে ছিল গোলাপি ফিতের সাদা ফ্রক, সাদা জুতো আর সাদা চামড়ার গ্লাভস, যেটা তার সরু কনুই পর্যন্তও পৌঁছায়নি। অ্যানিসিমভ বলে একটা বাজে ইঞ্জিনিয়ারের জন্য আমি তার সাথে মাজুরকা নাচটা মিস করি। আজও তাকে আমি ক্ষমা করতে পারিনি। সে এসেই তার কাছে নাচের অনুরোধ করে বসে, আর আমি তখন গিয়েছিলাম হেয়ার ড্রেসারের কাছ থেকে একজোড়া গ্লাভস কিনতে, তাই আমার আসতে দেরি হয়ে যায়। ফলে তার সাথে আমার মাজুরকা নাচা হলো না। নাচলাম এক জার্মান মেয়ের সাথে, যাকে অন্য সময় হলে একটু গুরুত্ব দিতাম, কিন্তু সেই সন্ধ্যায় তার প্রতি আমি মোটেও ভদ্র আচরণ করতে পারিনি। আমি তার সাথে প্রায় কোনো কথাই বলিনি বা তাকাইও নি। আমি শুধু দেখছিলাম সেই লম্বা ছিপছিপে মেয়েটাকে, সাদা পোশাকে, গোলাপি ফিতে, রক্তিম ঝলমলে টোল পড়া মুখ আর মিষ্টি দয়ালু চোখ। আমি একা ছিলাম না, সবাই তাকে প্রশংসা করা দৃষ্টিতে দেখছিল, পুরুষ মহিলা নির্বিশেষে। তারা তাকে প্রশংসা না করে পারছিল না। যদিও মাজুরকার জন্য আমি তার পার্টনার ছিলাম না, তবুও সত্যি বলতে কি প্রায় সবটাই আমি তার সাথে নেচেছি। সে সবসময় পুরো ঘরের মধ্য দিয়ে সাহস করে এগিয়ে এসে আমাকেই বেছে নিত। আমিও তার বলার জন্য অপেক্ষা না করেই ছুটে তার সাথে গিয়ে মিলতাম, আর সে হেসে ধন্যবাদ জানাতো। যখনই মাজুরকাতে ওয়ালস ফিগার আসতো, আমি তার সাথে অনেকক্ষণ ধরে ওয়ালস নাচতাম, আর সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে হাসতে হাসতে বলতো, আরেকবার। আর আমি নেচেই যেতাম, যেন আমার শরীর বলে কিচ্ছু নেই। আরে বাবা, তার কোমর জড়িয়ে ধরলে কিভাবে আপনি শরীরের অস্তিত্ব ভুলে যাবেন? আপনার তো শুধু নিজের অস্তিত্ব নয়, তার অস্তিত্বও বুঝতে পারার কথা, আমাদের দলের একজন বলল। ইভান ভাসিলিয়েভিচ প্রায় রেগে চিৎকার করে উঠলেন, এই তো, আপনারা আধুনিক যুগের লোক সব। আজকাল আপনারা শরীর ছাড়া কিছুই ভাবেন না। আমাদের সময়টা আলাদা ছিল। আমি যত বেশি প্রেমে পড়তাম, আমার চোখে সে ততই অশরীরী হয়ে উঠত। আজকাল আপনারা পা গোড়ালি আর না জানি কি নিয়ে ভাবেন। আপনারা যে মেয়েটিকে ভালোবাসেন তাকে পোশাকহীন করে দেখেন। আমার চোখে লেখক আলফাস্কার যেমনটা বলেছিলেন, যাকে আমি ভালোবাসতাম সে সবসময় ব্রোঞ্জের পোশাকে ঢাকা থাকতো। আমরা ওসব ভাবতেই পারতাম না। আমরা নোয়ার সেই ভালো ছেলের মতো তার নগ্নতাকে আড়াল করার চেষ্টা করতাম। ওহ যাকগে, আপনারা বুঝবেন না। ওনার কথায় কান দেবেন না, আপনি বলে যান, তাদের মধ্যে একজন বলল। যাই হোক, আমি বেশিরভাগ সময় তার সঙ্গেই নাচতাম, আর খেয়াল করিনি সময় কিভাবে কেটে যাচ্ছে। বাদকরা ক্লান্তিতে যেন পাগলের মতো একই মাজুরকার সুর বাজিয়ে যাচ্ছিল। নাচের শেষ দিকে কেমন হয় আপনারা তো জানেনই। বাবা মায়েরা বসার ঘরে কার্ড খেলার টেবিল ছেড়ে ডিনারের আশায় উঠে দাঁড়াচ্ছিলেন। কাজের লোকেরা জিনিসপত্র আনার জন্য ছোটাছুটি করছিল। তখন প্রায় 3টে বাজে। শেষ মুহূর্তগুলো কাজে লাগাতে হবে। মাজুরকার জন্য আমি আবার তাকেই বেছে নিলাম, আর 100 বারের মতো আমরা ঘরের এক পাশ থেকে আরেক পাশে নাচতে থাকলাম। ডিনারের পরের কোয়াড্রিল নাচটা আমার সঙ্গে। তাকে তার জায়গায় নিয়ে গিয়ে আমি বললাম, অবশ্যই, যদি না আমাকে বাড়ি নিয়ে চলে যায়। হেসে সে উত্তর দিল, আমি আপনাকে ছাড়বো না। আমি বললাম, তাহলে অন্তত আমার হাত পাখাটা দিন। সে উত্তর দিল, এটা ছেড়ে দিতে মন চাইছে না। বলে আমি তাকে একটা সস্তা সাদা পাখা এগিয়ে দিলাম।
আচ্ছা, এই নিন, মন ভালো করুন বলে সে পাখা থেকে একটা পালক টেনে নিয়ে আমাকে দিল। আমি পালকটা নিলাম, আর আমার উচ্ছ্বাস আর কৃতজ্ঞতা শুধু চোখ দিয়েই প্রকাশ করতে পারলাম। আমি শুধু আনন্দিত আর ফুর্তিবাদী ছিলাম না, আমি ছিলাম সুখী, উল্লসিত। আমি ভালো ছিলাম। আমি যেন আমি ছিলাম না, আমি ছিলাম এই পৃথিবীর বাইরের কোনো সত্তা যে খারাপ কিছু জানে না। আমি পালকটা আমার গ্লাভসের মধ্যে লুকিয়ে রাখলাম, আর তার কাছ থেকে সরে যেতে না পেরে সেখানে দাঁড়িয়ে রইলাম। দেখুন, বাবাকে নাচার জন্য অনুরোধ করছে, সে আমাকে বলল। রূপলি অ্যাপোলেটেড লাগানো তার বাবা সেই লম্বা গম্ভীর কর্নেলকে দেখিয়ে, যিনি কিছু মহিলার সাথে দরজায় দাঁড়িয়েছিলেন। ভারিঙ্কা, এদিকে এসো। আমাদের হোস্টেস, সেই হীরার টিকলি পরা এলিজাবেথের মতো কাঁধওয়ালা মহিলাটি জোরে ডাকলেন। ভারিঙ্কা দরজার দিকে গেল, আর আমি তার পিছু নিলাম। তোমার বাবাকে মাজুরকা নাচার জন্য রাজি করাও তো সোনামণি, প্লিজ পিটার ভ্লাদিস্লাভোভিচ, কর্নেলকে উদ্দেশ্য করে তিনি বললেন। ভারিঙ্কার বাবা ছিলেন একজন খুবই সুদর্শন, বেশ ফিটফাট বয়স্ক মানুষ। তার মুখে একটা সুন্দর লালচে আভা ছিল, গোঁফ ছিল প্রথম নিকোলাসের স্টাইলে মোচড়ানো, আর সাদা জুলফি গোঁফের সাথে মিশে গিয়েছিল। চুল কপাল পর্যন্ত আঁচড়ানো ছিল, আর তার ঠোঁটে ও চোখে তার মেয়ের মতোই একটা উজ্জ্বল হাসি লেগেছিল। তিনি দারুণভাবে সেজেছিলেন, চওড়া সামরিক বুক, তাতে কিছু মেডেল ঝোলানো, আর তার কাঁধ ছিল মজবুত এবং পা লম্বা ও সরু। তিনি ছিলেন প্রথম নিকোলাসের সামরিক শৃঙ্খলার ফলস্বরূপ তৈরি হওয়া সেই অতি সামরিক ধরনের মানুষ। আমরা দরজার কাছে যেতেই কর্নেল নাচার জন্য বারণ করছিলেন, বলছিলেন যে তিনি সব ভুলে গেছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিনি হাসলেন, তার হাতটা বাঁদিকে আলতো করে ঘোরালেন, খাপ থেকে তলোয়ারটা বার করলেন, কাছে দাঁড়িয়ে থাকা একজন সদাশয় যুবকের হাতে দিলেন, আর তার ডান হাতে চামড়ার গ্লাভসটা ভালো করে পরে নিলেন। সব কিছু নিয়ম মেনে করতে হয়, তিনি হেসে বললেন। তিনি মেয়ের হাত ধরে 1/4 ঘুরে দাঁড়ালেন, মিউজিকের জন্য অপেক্ষা করতে লাগলেন। মাজুরকার প্রথম সুরেই তিনি দ্রুত একটা পা সজোরে মাটিতে ফেললেন, অন্য পাটা সামনে বাড়ালেন, আর প্রথমে ধীরে এবং মসৃণভাবে, তারপর সতেজ ও আবেগের সাথে পায়ে শব্দ করে এবং বুটের খটখট আওয়াজ তুলে তার লম্বা জমকালো শরীরটা ঘরের এপার থেকে ওপার চলতে শুরু করল। ভারিঙ্কা তার পাশে ছন্দময় ও সহজভাবে দুলতে লাগলো, তার সাদা সাটিনের চটি পরা ছোট পা দিয়ে ছোট বা লম্বা স্টেপ ফেলতে লাগলো। ঘরের সবাই এই জুটির প্রতিটি নড়াচড়া দেখছিল, আর আমি শুধু প্রশংসা করছিলাম না, আমি তাদের মুগ্ধ সহানুভূতি দিয়ে দেখছিলাম। বিশেষ করে বুড়ো লোকটির বুটের দিকে আমি মুগ্ধ হয়েছিলাম। সেগুলো এখনকার মতো সুচালো ছিল না, বরং সস্তা চামড়ার তৈরি, সামনে চৌকো, আর স্পষ্টতই রেজিমেন্টের মুচি দিয়ে তৈরি করানো। তার মেয়ে যাতে ভালো পোশাক পরে সমাজে বেরোতে পারে, সেজন্য তিনি দামি বুট না কিনে হাতে তৈরি বুট পরেন, আমি ভাবলাম। আর তার সেই চৌকোমুখো বুট জোড়া আমার কাছে খুবই মায়াময় মনে হলো। এটা স্পষ্ট ছিল যে একসময় তিনি ভালো নাচিয়েছিলেন, কিন্তু এখন তিনি বেশ ভারী হয়ে গেছেন, আর তিনি যেসব সুন্দর স্টেপ নেওয়ার চেষ্টা করছিলেন সেগুলোর জন্য তার পায়ে যথেষ্ট জোর ছিল না। তবুও তিনি কোনো মতে দুবার ঘর ঘুরে এলেন। যখন শেষে পা ফাঁক করে দাঁড়িয়ে তিনি হঠাৎ সজোরে পা দুটো একসাথে করে এক হাঁটু গেড়ে বসলেন, একটু ভারীভাবেই, আর তার মেয়ে হেসে তার চারপাশ দিয়ে সুন্দরভাবে নেচে উঠল এবং তার স্কার্ট ঠিক করল, তখন পুরো ঘর হাততালি দিয়ে উঠল। কষ্ট করে উঠে দাঁড়িয়ে তিনি স্নেহ ভরে তার মেয়ের মুখ দুহাত দিয়ে ধরলেন। তিনি তার কপালে চুমু খেলেন, আর আমাকে ভারিঙ্কার মাজুরকার পার্টনার ভেবে আমার কাছে নিয়ে এলেন। আমি বললাম, আমি নই।
আচ্ছা, কিছু মনে করো না, শুধু একবার ওর সাথে ঘরটা ঘুরে এসো, হাসি মুখে বললেন তিনি, তলোয়ারটা আবার খাপে ভরতে ভরতে। একটা বোতলের প্রথম ফোঁটা পড়লে যেমন বাকি সব তরল সহজে বেরিয়ে আসে, তেমনি ভারিঙ্কার প্রতি আমার ভালোবাসা যেন আমার ভেতরের ভালোবাসার সমস্ত শক্তিকে মুক্তি দিল। তাকে ঘিরে রাখার সময় এটা যেন পুরো পৃথিবীকেই জড়িয়ে ধরল। আমি হস্টেসকে, তার টিকলি আর তার এলিজাবেথের মতো কাঁধ সমেত, তার স্বামী এবং তার অতিথিদের, এমনকি আমার ওপর চটা সেই ইঞ্জিনিয়ার অ্যানিসিমভকেও ভালোবাসলাম। আর ভারিঙ্কার বাবা, তার হাতে তৈরি বুট আর তার মেয়ের মতোই দয়ালু হাসি, তার জন্য আমার ভেতর একরকম স্নেহ জাগল, যা প্রায় আনন্দের উচ্ছ্বাস। ডিনারের পর আমি তার সাথে প্রতিশ্রুত কোয়াড্রিল নাচটা নাচলাম। আর যদিও আমি এর আগেও অসীম সুখী ছিলাম, কিন্তু প্রতি মুহূর্তে আরও বেশি সুখী হতে থাকলাম। আমরা ভালোবাসার কথা বলিনি, সে আমাকে ভালোবাসে কিনা বা আমি তাকে ভালোবাসি কিনা সে প্রশ্ন আমি নিজেকেও করিনি, তাকেও করিনি। আমি যে তাকে ভালোবাসি সেটুকুই যথেষ্ট ছিল। আর আমার শুধু একটাই ভয় ছিল, আমার এই বিরাট আনন্দে কিছু একটা বাধা দিতে পারে। যখন বাড়ি ফিরলাম আর রাতে পোশাক খোলার জন্য তৈরি হলাম, তখন বুঝলাম সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি তার পাখার সেই ছোট্ট পালকটা আর তার মায়ের সাথে যখন তাকে গাড়িতে তুলে দিতে গিয়েছিলাম, তখন সে যে গ্লাভসটা আমাকে দিয়েছিল সেটা হাতে নিয়ে বসে রইলাম। সেগুলোর দিকে তাকিয়ে চোখ বন্ধ না করেও আমি তাকে দেখতে পেলাম। সে আমার মধ্যে কী ধরনের মানুষ লুকিয়ে আছে তা আন্দাজ করবার চেষ্টা করছিল, আর আমি তার মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলাম। অহংকার, ঠিক বললাম? আর হাসি মুখে আমাকে তার হাতটা বাড়িয়ে দিল। ডিনারের সময় সে আমার শ্যাম্পেনের গ্লাসে প্রথম চুমুকটা দিয়েছিল, তার সেই স্নেহভরা দৃষ্টি দিয়ে গ্লাসের কিনারা দিয়ে আমার দিকে তাকিয়ে। কিন্তু সব কিছুর চেয়ে স্পষ্টভাবে আমি তাকে দেখতে পাচ্ছিলাম যখন সে তার বাবার সাথে নাচছিল, তার পাশ দিয়ে মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল আর গর্ব ও আনন্দের সাথে প্রশংসাকারী দর্শকদের দিকে তাকাচ্ছিল। তিনি এবং সে, আমার মনে তারা একসাথে একটা করুণ ভালোবাসার স্রোতে মিশে গিয়েছিলেন। তখন আমি আমার ভাইয়ের সাথে থাকতাম, যে পরে মারা যায়। সে বাইরে যেতে বা নাচের অনুষ্ঠানে যেতে পছন্দ করতো না, আর তাছাড়া সে তার শেষ ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল আর খুব নিয়মানুবর্তী জীবনযাপন করত। সে ঘুমোচ্ছিল, আমি তার দিকে তাকালাম। বালিশে মুখ গুজে অর্ধেকটা কম্বলে ঢাকা, আর আমি তাকে স্নেহ ভরে করুণা করলাম এই কারণে যে সে আমি যে সুখ পাচ্ছি সে সম্পর্কে অজ্ঞ। আমাদের চাকর পেট্রুসা একটা মোমবাতি নিয়ে আমার খোলা পোশাক নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু আমি তাকে বিদায় করে দিলাম। ভাইয়ের ঘুমন্ত মুখ আর এলোমেলো চুল আমার কাছে খুবই মায়াময় মনে হলো। শব্দ না করার চেষ্টা করে আমি চুপি চুপি আমার ঘরে গেলাম আর বিছানায় বসলাম। আমি খুব বেশি সুখী ছিলাম, আমার ঘুম আসছিল না। তাছাড়া ঘরের ভেতরে খুব গরম লাগছিল। আমার পোশাক না খুলেই আমি আস্তে করে হলে গিয়ে ওভারকোটটা পরলাম। সদর দরজা খুলে বাইরে রাস্তায় পা রাখলাম। নাচ থেকে যখন বেরোই তখন 4টের বেশি বাজে। বাড়ি আসা আর কিছুক্ষণ থাকার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। তাই আমি যখন বাইরে এলাম তখন ভোর হয়ে গেছে। আবহাওয়া ছিল পুরোপুরি কার্নিভালের মতো, কুয়াশাচ্ছন্ন, আর রাস্তায় ভেজা বরফ গলে জল জমেছিল। ছাদ থেকে টুকটুক করে জল পড়ছিল। ভারিঙ্কার পরিবার শহরের কিনারে একটা বড় মাঠের কাছে থাকত, যেটার এক প্রান্তে ছিল প্যারেড গ্রাউন্ড, অন্য প্রান্তে ছিল মেয়েদের একটা বোর্ডিং স্কুল। আমি আমাদের ফাঁকা ছোট রাস্তা পেরিয়ে প্রধান রাস্তায় এলাম, যেখানে পথচারী আর কাঠ বোঝাই স্লেজ গাড়ির সাথে আমার দেখা হলো। স্লেজের রানারগুলো রাস্তায় ঘষা খাচ্ছিল, ঘোড়াগুলো তাদের চকচকে জোয়ালের নিচে নিয়মিত তালে দুলছিল। তাদের পিঠ খড়ের মাদুরে ঢাকা আর মাথা বৃষ্টিতে ভেজা, আর চালকরা বিশাল বুট পরে
স্লেজের পাশে কাদা মারিয়ে চলছিল। এই সব কিছু, এমনকি ঘোড়াগুলো আমার কাছে উদ্দীপক এবং আকর্ষণীয় ইঙ্গিতে ভরপুর মনে হলো। যখন আমি তাদের বাড়ির কাছে মাঠটার কাছে পৌঁছালাম, তখন মাঠের এক প্রান্তে প্যারেড গ্রাউন্ডের দিকে একটা খুব বিশাল এবং কালো কিছু দেখতে পেলাম, আর সেখান থেকে বাঁশি আর ড্রামের আওয়াজ শুনতে পেলাম। আমার হৃদয় তখন গানে ভরা ছিল, আর আমি কল্পনায় মাজুরকার সুর শুনতে পারছিলাম। কিন্তু এই আওয়াজটা ছিল খুবই কর্কশ, এটা মোটেও ভালো লাগছিল না। ওটা কি হতে পারে আমি ভাবলাম, আর মাঠের মাঝখান দিয়ে একটা পিচ্ছিল পথ ধরে আওয়াজের দিকে এগিয়ে গেলাম। প্রায় 100 কদম হাঁটার পর কুয়াশার মধ্যে দিয়ে অনেকগুলো কালো জিনিস আলাদা করে চিনতে পারলাম। তারা স্পষ্টতই সৈনিক, বোধহয় ড্রিল হচ্ছে, আমি ভাবলাম। আমি সেই দিকে হেঁটে গেলাম। আমার সামনে একজন কামার, তার পরনে ছিল নোংরা কোট আর অ্যাপ্রন, আর সে কিছু একটা নিয়ে যাচ্ছিল। কালো উর্দি পরা সৈন্যরা 2 সারিতে স্থিরভাবে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। তাদের বন্দুকগুলো বিশ্রামে ছিল। তাদের পিছনে বাঁশি এবং ড্রামের দল অবিরাম একই অপ্রীতিকর সুর বাজাচ্ছিল। ওরা কি করছে? আমি কামারকে জিজ্ঞেস করলাম। একটা তাতারকে পালানোর চেষ্টা করার জন্য বেত মারা হচ্ছে, কামারটি রাগত স্বরে বলল। সে সারির শেষ প্রান্তের দিকে তাকালো। আমিও সেই একই দিকে তাকালাম, আর সারি দুটোর মাঝখানে আমার দিকে এগিয়ে আসা ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেলাম। যে জিনিসটা এগিয়ে আসছিল সেটা হলো কোমর পর্যন্ত নগ্ন একজন লোক। 2 জন সৈন্য তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। তার পাশে ওভারকোট আর টুপি পরা একজন অফিসার হাঁটছিলেন, যার চেহারাটা কেমন যেন চেনা চেনা লাগছিল। লোকটাকে দুপাশ থেকে আঘাত করা হচ্ছিল, তার সারা শরীর ঝুঁকে যাচ্ছিল, পাগুলো বরফের ওপর দিয়ে টেনে টেনে সে হাঁটছিল। কখনো সে পিছন দিকে হেলে যায়, আর তাকে টেনে নিয়ে যাওয়া সৈন্যরা তাকে সামনের দিকে ঠেলে। কখনো সে সামনের দিকে পড়ে যায়, আর তারা তাকে টেনে সোজা করে তোলে। আর তার পাশে সেই লম্বা অফিসারটা দৃঢ় আর দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ছিলেন ভারিঙ্কার বাবা, সেই গোলাপি মুখ আর সাদা গোঁফওয়ালা কর্নেল। প্রতিটা আঘাতেই লোকটা যেন অবাক হয়ে যন্ত্রণায় মুখ বিকৃত করে যেদিক থেকে আঘাত আসছে সেই দিকে মুখ ফেরায়, আর তার সাদা দাঁত দেখিয়ে একই কথা বারবার বলে। কিন্তু সে একেবারে কাছে এলে তবেই আমি কথাগুলো শুনতে পেলাম। ভাইরা, আমার উপর দয়া করো, দয়া করো। কিন্তু ভাইদের কোনো দয়া হচ্ছিল না। আর যখন মিছিলটা আমার একেবারে কাছে এলো, তখন আমি দেখলাম যে আমার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একজন সৈন্য শক্তভাবে এক পা এগিয়ে এলো এবং তার লাঠিটা ঘোরানোর শব্দ করে লোকটার পিঠের ওপর নামিয়ে আনলো। লোকটা সামনে ঝুঁকে গেল, কিন্তু সৈন্যরা তাকে টেনে ধরল। আর অন্য পাশ থেকে আরও একটা আঘাত নেমে এলো, তারপর এই পাশ থেকে, আর তারপর অন্য পাশ থেকে। কর্নেল তার পাশেই হাঁটছিলেন, আর একবার নিজের পায়ের দিকে আর একবার লোকটার দিকে তাকিয়ে বাতাস টেনে নিয়ে গাল ফুলিয়ে তার ঠোঁট ঠেলে দিয়ে সেটা বাইরে ছাড়ছিলেন। যখন তারা আমার দাঁড়ানোর জায়গাটা পেরিয়ে গেল, তখন আমি 2 সারির মাঝখানে শাস্তি পাওয়া লোকটার পিঠের একটা ঝলক দেখতে পেলাম। সেটা ছিল এত রঙিন, ভেজা, লাল, অস্বাভাবিক কিছু যে আমি প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না যে সেটা একটা মানুষের শরীর। হায় ভগবান, কামারটি বিড়বিড় করে উঠল। মিছিলটা আরও দূরে চলে গেল। তখনও সেই মোচড়ানো পড়ে যাওয়া লোকটার ওপর আঘাত করতে লাগলো। বাঁশিগুলো তীব্র শব্দ করছিল, আর ড্রামগুলো বাজছিল, আর কর্নেলের সেই লম্বা জমকালো শরীরটা আগের মতোই লোকটার পাশ দিয়ে চলছিল। তারপর হঠাৎ কর্নেল থামলেন, আর দ্রুত সারির মধ্যে থাকা একজন লোকের কাছে এগিয়ে গেলেন। আমি তোকে শেখাবো কি করে আস্তে করে মারতে হয়? আমি তার ক্ষিপ্ত কণ্ঠস্বর শুনতে পেলাম। তুই এইভাবে চাপড়ে দিবি? আর আমি দেখলাম তার চামড়ার গ্লাভস পরা শক্ত হাতটা
সেই দুর্বল রক্তহীন ভীত সৈনিককে আঘাত করল, কারণ সে তাতার লোকটির লাল গর্দানে যথেষ্ট জোরে লাঠি নামিয়ে আনেনি। নতুন লাঠি আনো, তিনি চিৎকার করে উঠলেন, আর চারপাশে তাকিয়ে আমাকে দেখতে পেলেন। আমাকে চিনতে না পারার ভান করে আর একটা হিংস্র রাগী ভ্রুকুটি করে তিনি দ্রুত মুখ ফিরিয়ে নিলেন। আমার এত লজ্জা লাগছিল যে আমি কোথায় তাকাবো বুঝতে পারছিলাম না, যেন আমি কোনো একটা জঘন্য কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছি। আমি চোখ নামিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটলাম। সারা রাস্তা আমার কানে সেই ড্রামের বাজনা আর বাঁশির শব্দ বাজছিল, আর আমি সেই কথাগুলো শুনছিলাম। ভাইরা, আমার উপর দয়া করো, বা তুই এইভাবে চাকর দিবি? আমার হৃদয়ে যেন শারীরিক ঘৃণায় ভরে গিয়েছিল, যা প্রায় বমি আসার মতো লাগছিল। এতটাই যে আমি রাস্তায় কয়েকবার থামলাম, কারণ আমার মনে হচ্ছিল এই দৃশ্য দেখে যে ভয়াবহতা আমার উপর ভর করেছে তাতে সত্যি সত্যিই আমার বমি হয়ে যাবে। আমি কিভাবে বাড়ি ফিরে বিছানায় গেলাম তা আমার মনে নেই, কিন্তু যেই মাত্র আমি ঘুমিয়ে পড়তে যাব তখনই আবার সেই সব কিছু শুনতে আর দেখতে পেলাম, আর আমি লাফিয়ে উঠে বসলাম। নিশ্চয়ই তিনি এমন কিছু জানেন যা আমি জানি না। আমি কর্নেল সম্পর্কে ভাবলাম। যদি আমি জানতাম তিনি কি জানেন, তাহলে আমি নিশ্চিতভাবে বুঝতে পারতাম আমি এইমাত্র যা দেখলাম এবং এটা আমাকে এত কষ্ট দিত না। কিন্তু যতবারই আমি এটা নিয়ে ভাবলাম, কর্নেল যে ব্যাপারটা জানতেন তা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না, তখনও না, পরেও না। আর সেটা বুঝতে না পারার কারণেই আমি যেমনটা ঠিক করেছিলাম চাকরিতে ঢুকতে পারলাম না। শুধু সামরিক চাকরিতে নয়, সিভিল সার্ভিসেও আমি ঢুকিনি, আর তাই আমি কোনো কাজেরই হলাম না, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি যে কি কাজে লেগেছেন তা আমরা জানি, আমাদের মধ্যে একজন বলল। তার চেয়ে বলুন, আপনি যদি না থাকতেন তাহলে কজন মানুষ আদৌ কোনো কাজে লাগতো? ওহ, ওগুলো সব বাজে কথা, ইভান ভাসিলিয়েভিচ সত্যিকারের বিরক্তি নিয়ে বললেন। আচ্ছা, আর প্রেমের ব্যাপারটা? আমার ভালোবাসা, সেই দিন থেকে সেটা কমে গেল। যখন সে স্বপ্নালু আর চিন্তামগ্ন হয়ে তাকাতো, তখনই আমার সঙ্গে সঙ্গে প্যারেড গ্রাউন্ডের কর্নেলকে মনে পড়ে যেত, আর আমার এত অস্বস্তি আর খারাপ লাগতো যে আমি তার সাথে কম দেখা করা শুরু করলাম। তাই আমার ভালোবাসাটা কিছুই হলো না। হ্যাঁ, এমন কিছু ঘটনা ঘটে, আর সেগুলোই মানুষের পুরো জীবনটাকে বদলে দেয় আর তার দিক ঠিক করে দেয়। উপসংহার টেনে তিনি বললেন।